ফিরে এলাম বিরতির পর। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। হরেন্দ্রনাথ কোলে রয়েছেন, বলুন। হ্যাঁ নমস্কার, আমি তারকেশ্বর থেকে বলছি। পার্কিং এর ব্যবস্থা না করে গাড়ি কেনা যাবে না, ঠিক আছে, এটা কলকাতার জন্য প্রযোজ্য, কিন্তু মফস্বল থেকে তো হাজার হাজার গাড়ি কলকাতায় যায়, সেক্ষেত্রেও কি মফস্বলের ক্ষেত্রে নিয়মটা লাগু হবে নাকি ওই গাড়িগুলোর জন্য কলকাতায় আলাদা কোনো পার্কিং এর ব্যবস্থা হবে? ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আছেন কি না আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দীপঙ্কর বাবুর কাছে আসবো, যে উনি যেটা জানতে, সত্যি কি এটা কি মেট্রো সিটিগুলোকে কেন্দ্র করে এই ভাবনাটা বেশি ভাবা হচ্ছে? এটা একটা সংকটের মূলে উনি কথাটা বলেছেন, যে সকাল হলেই বহু মানুষ শহরের দিকে ছুটে আসছেন, সে গাড়ি নিয়েও আসছেন, অন্যান্য পরিবহনে মানুষ শহরের দিকে ছুটে আসছেন। এই যে শহর কেন্দ্রিক বৃদ্ধি, এই বৃদ্ধিটা একটা বড় সংকট তৈরি করে। সুতরাং যদি গ্রামাঞ্চলে যদি গাড়ির পার্কিং থাকে, গাড়ি বিক্রি হলো, কিন্তু তাতে শহরের সমস্যাটা কিন্তু মূল যে জায়গাটাকে অ্যাড্রেস করতে চাইছে কেন্দ্র, আমরা তো যেটা আপনিও বলছিলেন যে রাস্তা এখানে কম, এই যে গাড়ি কেনার প্রবণতাটা, কারণ এখন অনেক অ্যাফোর্ডেবল হয়ে গেছে, অনেক সহজে কার লোন পাওয়া যাচ্ছে ইত্যাদি। আমরা অনেকেই যেটা করি যে পার্কিং স্পেসের কথা না ভেবেই আমরা গাড়িটা আগে কিনে ফেলি, সেটা কি রোখা যাবে? না, এটা যদি হয় যে খুব যদি আদর্শ একটা সিচুয়েশন যদি আমি ভাবি যে হ্যাঁ গাড়ির গ্যারেজ থাকলো, সেখানেই গাড়ি কিনলো, গাড়ির গ্যারেজ কম, সেই জন্য গাড়ি কেনা কম হবে, এই বিষয়টা জেনেই এই আইনটা তৈরি করা হচ্ছে যে গাড়ির গ্যারেজের জায়গা যেহেতু কম, সুতরাং গাড়ি কেনা কম। কিছুক্ষণ আগে যেমন একজন বলছিলেন যে এক একজনের ৮-৯টা গাড়ি, ধরো যে একাধিক গাড়ি, অথচ পার্কিং স্পেসের কথা তিনি ভাবছেনই না, তিনি গাড়ির টাকাটা রয়েছে, তিনি গাড়ি কিনে ফেলছেন। তাকেও তো একটু ভাবতে হবে যে আমি 5টা গাড়ি কিনে আমার 5টা গাড়ি পার্কিং স্পেস দরকার। আদর্শ আইন আদর্শভাবে প্রয়োগ হলে সংখ্যাটা কমানো যাবে, কিন্তু আমার উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যটার সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ এটা কিনা, এটাও একটা দিক আছে। কারণ দেখুন আজকে কলকাতা শহরে আরও অনেকগুলো দিক দেখুন, যেখানে স্কুলগুলো বড় বড় স্কুলের যে ভেতরে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও গাড়িগুলো কিন্তু মেন রাস্তার উপরেই পার্কিং হয় এবং সেখানে প্রচুর যানজট হয়। আজকে কলকাতা শহরে বাসের কোনো টার্মিনাস নেই প্রায় বললেই চলে। সুতরাং পার্কিংয়ের জায়গা শুধু প্রাইভেট কার নয়, পার্কিংয়ের জায়গা কিন্তু নানান রকমভাবে সংকট তৈরি করছে এবং অন্যান্য আরও অনেকগুলো দিক আছে। এবং শুধুমাত্র আমি যখনই জানি যে মানুষের পার্কিংয়ের স্পেস কম, সুতরাং গাড়ি কমানোর এটা একটা পথ, এটা দিয়ে আমি জানি না আইনটা যদি ঠিকমতো প্রয়োগ না করা যায়, এটা দিয়ে রক্ষা করা যাবে না, এটা আমার একটা মনে হয়েছে। এবং মূল সংকটের দিকগুলোকে আমার মনে হয় যে আরও বেশি করে নজর দেওয়া দরকার এবং রাস্তায় পথচারীদের জন্য ব্যবস্থা করা দরকার। রাস্তায় অফিসগুলোতে পার্কিংয়ের জায়গা না রেখে অফিস হচ্ছে, সেইখানে কি করে পার্কিং করা যায়। আমি আসবো, এক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, অপূর্ব বেরা রয়েছেন, বলুন প্লিজ। আমি শ্যামপুর থানার পূর্বপাড়া গ্রাম থেকে বলছি, অপূর্ব বেরা। বলুন সংক্ষেপে প্লিজ। বলছি যে আমার দুখানা গাড়ি রয়েছে, আমার পার্কিং এর কোনো জায়গা নেই বা আমার বাড়ির সামনে গাড়ি ঢোকে না, সেই ক্ষেত্রে আমাকে রোডেই গাড়ি রাখতে হয়, তাহলে আমি গাড়ি বিক্রি করে দেবো এই মুহূর্তে? না, নিঃসন্দেহে এই মুহূর্তে করবেন না, কারণ এক্স্যাক্টলি কি রূপরেখা হয় সেটা তো এখন তো সবে ভাবনা চিন্তাটা শুরু করেছে কেন্দ্র, ঠিক কি রূপরেখা হবে তার ওপর দাঁড়িয়ে নিশ্চয়ই কিছু না কিছু প্রভিশন সেখানেও থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সময় একদম শেষ, অর্থাৎ ঘোড়াটা কিনে ফেলার আগে এখন লাগাম নিয়ে চিন্তাটা করতে হবে। কেন্দ্র সেই পথেই হাঁটতে চাইছে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে নিঃসন্দেহে যেমন দীপঙ্কর বাবু বেশ কিছু সংশয়ের জায়গা তুললেন, সেগুলো তো থাকবেই, সেগুলো কিভাবে আয়রন আউট করা যায় সেগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।